সহিংস রূপ নিয়েছে কোটা আন্দোলন, ফার্মগেট মেট্রো স্টেশনে হামলা, সংঘর্ষের রণক্ষেত্র বিভিন্ন এলাকা। বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাদের সম্মান সর্বোচ্চ, বললেন প্রধানমন্ত্রী। লন্ডনে বসে তারেক রহমান কোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, বললেন ওবায়দুল কাদের। প্রশ্নবিদ্ধ কোটা বিরোধীদের রাজাকার স্লোগান, হতভাগ বরেণ্য শিক্ষাবিদরা, মুক্তিযুদ্ধের অবমাননা, বলছেন সাধারণ শিক্ষার্থীরা। এবং নিষিদ্ধ ব্রাহ্মা গরু জালিয়াতির ঘটনায় সাদিক এগ্রোর বিরুদ্ধে দুদকের মামলা, মালিক ইমরান সহ আসামি 7। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুল বাজারি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সাংবাদিক সাইমন রিংয়ের প্রয়াণ দিবস আজ। সহিংস রূপ নিয়েছে কোটা আন্দোলন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ভাঙচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় শহীদ মিনার, সায়েন্স ল্যাব মোড় সহ রাজধানীর বিভিন্ন এলাকা। ফার্মগেটে মেট্রো স্টেশনে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া। আন্দোলনের নামে সহিংসতা ও বিশৃঙ্খলা সহ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ষড়যন্ত্র প্রতিহতে হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। সহকর্মীদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন আহমেদ বাবু। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে উত্তরা, কাকরাইল, মতিঝিল, সায়েন্স ল্যাব, শহীদ মিনার সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সড়ক অবরোধ করে যান চলাচল আটকে দেন শিক্ষার্থীরা। মহাখালীতে রেলপথ অবরোধে বন্ধ হয়ে যায় রেল চলাচল। বাড্ডা, শহীদ মিনার ও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ান আন্দোলনরতরা। এ সময় সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সংঘর্ষে নিহত হয় একজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সহকারী প্রক্টর আব্দুল মুহিতকে লাঞ্ছিত করেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে কোটা বাতিল নয়, সংস্কারের দাবি জানান তারা। নিজেদের সেভ করার জন্যই আমরা আজকে সবাই প্রস্তুতি নিয়ে এসেছি। আমাদের সকলের দেয়ালে ঠেকে গেছে, আমরা আর এখান থেকে আর পিছিয়ে যাওয়ার সুযোগ নাই। আমরা যদি বাঁচতে চাই তাহলে লড়াই করেই বাঁচতে চাই। আমাদের দাবি শুধু জানিয়ে গেছি, আমরা কিন্তু কোনো রকম আক্রমণাত্মক পর্যায়ে যাইনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা নেতাদের। বিকেলে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তোলে ছাত্রলীগ। গতকাল পর্যন্ত গোপনে থাকলো, আজকে থেকে প্রকাশ্যে ছাত্রদল এবং শিবির এই আন্দোলন নেতৃত্ব ভাগে গিয়েছে। গতকালকে যারা হামলার নেতৃত্বে ছিল তারা সবাই ছিল বিভিন্ন দলের ছাত্রদলের ক্যাডার। ন্যূনতম বক্তৃতা বিবৃতির কোন বিভ্রান্তিমূলক প্রচারণা হলে বাংলাদেশ ছাত্রলীগ শেষ থেকে ছাড়বে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। কোটা বিরোধীদের সঙ্গে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চট্টগ্রামে 3 জন এবং রংপুরে নিহত হয়েছেন 1 জন। বিভিন্ন স্থানে আহত হয়েছেন 4 শতাধিক। বিকেলে দুপক্ষের সংঘর্ষে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম ও ফার্নিচার মিস্ত্রি মোহাম্মদ ফারুক সহ 3 জন নিহত হন। অন্তত 15 জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুপক্ষের সংঘর্ষে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। আহত হয়েছে শতাধিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা করেছেন আন্দোলনকারীরা। বরিশাল, ঝিনাইদহ, রাঙ্গামাটি, কক্সবাজার, কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থানেও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কোটা সংস্কারের বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবে সরকার। রায় পেয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি প্রশ্ন উঠেছে যে কোটা আদালতের বিষয় নয়, সরকারের বিষয়। একটি বিষয় যখন আদালতে গেছে তখন আদালতের রায়ের জন্য সরকার অপেক্ষা করবে। আমরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করব। আমরা বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করব। আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান করে সর্বোচ্চ আদালত যে রায় দেয় সেটা বিবেচনা করব, সেটা প্রতিপালন করার চেষ্টা করব। আমরা সর্বোচ্চ আদালতকে পাশ কাটাবো না। বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তার সম্মান সর্বোচ্চ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী কেউ যাতে পিছিয়ে না থাকে তার জন্য সরকার সচেষ্ট বলেও জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিসিএস, নন বিসিএস গবেষক এবং দেশের যোগ্য নাগরিকদের জ্ঞান ও সক্ষমতা বাড়াতেই 2018 সালে ফেলোশিপ চালু করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শিক্ষাবৃত্তি নিয়ে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নেন মেধাবীরা। তেমনি মেধাবী বীর মুক্তিযোদ্ধার সন্তান শমশের সর্দার, যিনি নিজ যোগ্যতায় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। এ পর্যন্ত শমশের সর্দারের মতোই 308 জন স্নাতকোত্তর এবং 116 জন পিএইচডি ফেলোকে এই বৃত্তি দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে যাদের 241 জন ফিরে এসে মানুষ ও দেশ গড়ার কাজ করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নির্বাচিত মেধাবীদের হাতে ফেলোশিপের সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন 1996 সালে ক্ষমতায় এসে এই ফেলোশিপ চালু করা হলেও পরবর্তী সময় তা বন্ধ করে দেওয়া হয়। আমি 96 সালে সরকারে সেই ফেলোশিপ দিয়েছিলাম, যেটা আমি আগে বললাম যে মাঝামাঝি পথায় যখনই বিএনপি ক্ষমতা আসলো খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল। অনেকে বিপদে পড়ল। মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। হ্যাঁ, পরপর 4 বার ক্ষমতা এসেছি, অনেক কাজ করার সুযোগ পাচ্ছি, মানুষের জীবন মান উন্নত করতে পেরেছি। বাংলাদেশ আর সেই 15 বছর বা 20 বছর আগের বাংলাদেশ না, এখন একটা পরিবর্তন হয়েছে, বদলে যাওয়া বাংলাদেশ। ভবিষ্যতে কেউ যেন এই শিক্ষাবৃত্তিগুলো বন্ধ করতে না পারে সেজন্য ট্রাস্ট ফান্ড গঠন করে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। অনেকে আমরা নিজেরা আমাদের প্রবাসী বাঙালিদের অনুরোধ করে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যাতে তারা পড়াশোনা সম্পন্ন করে আসতে পারে সে ব্যবস্থাও করেছি। কিন্তু সেটা সম্পন্ন করতে যে যারা চাকরিজীবী ছিল তাদের কিন্তু চাকরিও চলে গিয়েছিল, বিএনপি তাদেরকে বাতিল করে দেয়। তো সেই জন্য এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাই এখন দেব একটা ট্রাস্ট ফান্ড করে দেব, যে পট করে কেউ যেন আর বন্ধ করতে না পারি। দৃঢ় কণ্ঠে আবারও জানালেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান তার কাছে সবার আগে বিবেচ্য বিষয়। তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নেই, অন্য জায়গায় চলে গেছেন, বা অনেকের অনেক কিছু থাকতে পারে। যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে, নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। অর্জিত জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে নিবেদনের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। এই দেশকে এই মর্যাদা নিয়ে যেতে এগিয়ে যেতে পারে সেইভাবে গড়ে তুলবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। লন্ডনে বসে তারেক রহমান কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার ধৈর্য ধরে আছে, তবে সময় মতো ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আর যারা রাজাকার স্লোগান দিয়েছেন তাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ হাসানের প্রতিবেদন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক আন্দোলনে রূপ দিতে বিএনপি জামাতের ক্যাডাররা ছাত্রদের মাঠে নামতে চাপ দিচ্ছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে। কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করার অপপ্রয়াস ও ষড়যন্ত্র চালানো হচ্ছে। অপশক্তিকে এর পিছনে লেলিয়ে দেয়া হয়েছে। তারেক জিয়া লন্ডনে বসে
এই আন্দোলনকারীদের দিক নির্দেশনা দিচ্ছে। বিএনপি জামাতের সোশ্যাল মিডিয়া যে সকল পেজ আছে সেখান থেকে ছাত্রদল শিবিরের নেতা কর্মীরা কে কোন স্পটে আন্দোলনকারীদের পক্ষ অবলম্বন করবে, নাশকতা চালাবে, গুপ্ত হত্যা করবে, তার পরিকল্পনা পরিষ্কার। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে টার্গেট করে আন্দোলন প্রতিহতেরও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। আমরা ধৈর্য ধরছি, ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা। সময় মতো সব কিছুই দেখবেন, যথাযথ অ্যাকশন নেওয়া হবে। ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজাকার স্লোগানের পেছনে বিএনপির হাত আছে। রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বেদিমূলে আঘাত খানা, চপেটাঘাত খানা। সুতরাং যারা এই রাজাকারের পক্ষে স্লোগানের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। রাজপথ থেকে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার কথাও জানান তিনি। তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজাকার শব্দটি কি এতই হালকা? তাহলে 30 লক্ষ মানুষের আত্মত্যাগ, লাখো মা বোনের সম্ভ্রমের ওজন কত? দাবি আদায়ের নামে রাজাকারদের ধারণ করে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার স্লোগানে হতবাক শিক্ষাবিদ ও গবেষকরা। রাজাকারের ধিক্কারে জানানোর তুই রাজাকার স্লোগান পাল্টে দেওয়ার এমন অধ্যত্বপূর্ণ আচরণে শঙ্কিত ও বিস্মিত তারা। আদিত্য মামুনের রিপোর্ট। রাজাকার শব্দটি প্রায় ভুলতেই বসেছিল বাঙালি, বিশেষ করে 75 পরবর্তী প্রজন্ম। বাঙালির এগিয়ে যাওয়ার প্রত্যয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর রাজাকার শব্দটিকে পরিকল্পিতভাবে ভুলিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক পুনর্বাসনের দায়িত্ব নেয়া তৎকালীন শাসক গোষ্ঠী রেডিও টেলিভিশনে রাজাকার শব্দটির ব্যবহার কমাতে থাকে। লাখো শহীদের রক্তসাগরে জোয়ার তোলা কুখ্যাত রাজাকারদের সেই হিংস্রতার ইতিহাস হালকা হতে শুরু করে। এমন উদ্বেগজনক বাস্তবতায় 80-র দশকের শেষ দিকে রাজাকার শব্দটিকে সামনে আনেন প্রখ্যাত নাট্যকার হুমায়ূন আহমেদ। বহুব্রীহি নামের টেলিভিশন নাটকে টিয়া পাখির কণ্ঠে তুই রাজাকার ধিক্কার ব্যাপক সাড়া ফেলে। তবে স্বাধীনতার পক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকায় স্লোগানটি আবারও হারাতে বসে। 2009 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর রাজাকার বলার পরিবেশ তৈরি হয়। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে 2013 সালের ফেব্রুয়ারিতে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে গর্জন ওঠে, কতে কাদের মোল্লা, তুই রাজাকার। চক্রান্ত থেমে নেই। স্বাধীনতা বিরোধী অপশক্তি নতুন প্রজন্মের আবেগ নিয়ে ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। রাজাকার শব্দটি ভিন্নভাবে ঢুকিয়ে দেয়া হচ্ছে নতুন প্রজন্মের মস্তিষ্কে, মজ্জায়, অস্থিমজ্জায়। নিজেদের রাজাকার বলতেও দ্বিধা করছে না বিপথগামীরা। তবে শিক্ষার্থীদের বড় অংশই এই স্লোগানের তীব্র বিরোধী। ক্ষোভ প্রকাশ করছেন তারা। নিজেকে দাবি করে যে আমি রাজাকার, এটা তো স্যাটার করা সম্ভব না, কারণ হচ্ছে রাজাকার শব্দটার মিনিংটা খুবই বাজে। পৃথিবীর কোনো বাস্তবতাই আমি হয়তো নিজেকে কখনোই বলতে পারবো না আমি রাজাকার, যতক্ষণ পর্যন্ত আমি জানি রাজাকার আসলে কারা। দাবি আদায়ের মিছিলে কোটা বিরোধীদের এমন স্লোগানে হতবাক শিক্ষাবিদ ও গবেষকরা। এই বাংলায় নিজেকে রাজাকার দাবি করে যে স্পর্ধিত উচ্চারণ, এটা অবশ্যই মুক্তিযোদ্ধাদের অসম্মান করবার শামিল। এই শব্দটিকে একটি ইতিবাচক সামাজিক মনস্তত্ত্বে ফিরিয়ে আনবার হীন রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধ, শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের হেয় করার চক্রান্তে শিক্ষার্থীদের পা না দেওয়ার আহ্বান তাদের। এই স্লোগান যাদের মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, আমি তাদের ধিক্কার জানাচ্ছি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।
প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছে রাষ্ট্রপক্ষ। লিভ টু আপিলে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে। গত 14 জুলাই সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হলে এই লিভ টু আপিল দায়ের করা হয়। বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করেন। রায়ে আদেশ পাওয়ার 3 মাসের মধ্যে পরিপত্র জারি করতে নির্দেশ দেওয়া হয়। রায়ে হাইকোর্ট বলেছেন, প্রয়োজনে কোটা পরিবর্তন ও হার কমানো বা বাড়ানোর বিষয়ে এ রায় বিবাদীদের জন্য কোনো বাধা তৈরি করবে না। সুপ্রিম কোর্ট থেকে চূড়ান্ত আদেশ পাওয়ার পরে আপনি যেটা করার সেটা করতে পারবেন, তার আগে পারবেন না। এই জন্য আমি বারবার বলছি যে ওনারা যেটা ছাত্ররা তাদেরকে প্রথম হয়তো তারা একটা উদ্দেশ্যে আসছিল, পরবর্তীতে তাদের পিছন থেকে কেউ ওদেরকে ইন্ধন দিচ্ছে এবং যারা বুদ্ধি দিচ্ছে তারা চাচ্ছে তাদের উদ্দেশ্য অন্য, তারা ভিন্ন খাতে এটা প্রবাহিত করার জন্য এটা করছেন। কোটা আন্দোলন প্রত্যাহার করে আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক। সুপ্রিম কোর্ট বার ভবনে সংবাদ সম্মেলনে শাহ মঞ্জুরুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন তারা ভাষা আন্দোলন সহ প্রগতিশীল সব সংগ্রামের অংশীদার। সেখানে পড়াশোনা করে তারা যদি নিজেদের রাজাকার বলে দাবি করে আন্দোলন চালায়, ধরে নিতে হবে তাদের পিছনে কোনো অশুভ শক্তি কাজ করে যাচ্ছে। আন্দোলনকারীদের এই দাবিটা সম্পূর্ণই অযৌক্তিক, অসাংবিধানিক এবং বেআইনি। সমস্ত কোটা প্রথাটাই বাতিল করে আবার সমস্ত কোটা প্রথাটাকে রিভাইভ করেছে হাইকোর্টের জাজমেন্ট। সুতরাং এটাকে এক্সামিন করতে হলে অ্যাপিলেট ডিভিশনকে এক্সামিন করতে হবে। আদালতের কার্যধারা বা প্রসিডিংস তো তাদের জন্য বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, বরঞ্চ আদালতের কার্যধারা এবং প্রসিডিংসের জন্য তারা তাদের আন্দোলন বাড়িত রাখার যথেষ্ট সুযোগ রয়েছে। কোটা সংস্কার আন্দোলনে 2 জন নিহতের যে ভিত্তিহীন দাবি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর করেছে তার সমালোচনা করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোহেলি সাবরিন বলেছেন, যাচাই বাছাই ছাড়া তথ্যে এ ধরনের ভিত্তিহীন দাবি সহিংসতাকে উস্কে দিতে পারে। 15 July 2024 Washington Time, where he made unsubstantiated claims of at least 2 deaths from the ongoing student protest in Bangladesh. Use of unverified information to make such baseless claims can fuel violence and undermine Bangladesh government's efforts to maintain a peaceful environment to allow non-violent protest or movement. Freedom of expression and peaceful assembly are cornerstones of our democracy, and the government remains steadfast to uphold those rights of the citizens while also safeguarding the public property and order. Violence does not have any place in democracy and politics. সাদিক এগ্রোর ব্রাহ্মা গরু জালিয়াতির ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে এই মামলা করেন। মামলার অন্য আসামিদের মধ্যে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম সহ প্রাণী সম্পদ অধিদপ্তরের 5 কর্মকর্তা কর্মচারী রয়েছেন। আরও জানাচ্ছেন আশরাফ শুভ। কোরবানির ঈদে 1 কোটি টাকার উচ্চবংশীয় গরু এবং 15 লক্ষ টাকার ছাগল বিক্রি করে আলোচনায় আসে সাদিক এগ্রো এবং এর স্বত্বাধিকারী ইমরান হোসেন। এরপর সামনে আসে জালিয়াতির আশ্রয় নিয়ে ইমরানের গরু আমদানি এবং ব্যবসার বিষয়টি। তদন্তে নামলে ইমরান ও তার সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে মামলা করে দুদক। মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের দায়ের করা মামলায় সাদিক এগ্রোর ইমরান হোসেন ও তার বন্ধু তৌহিদুল আলম জেনিত সহ 7 জনকে আসামি করা হয়। বাকি আসামিরা হলেন কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম, পরিচালক ডক্টর ABM খালেকুজ্জামান, গো প্রজনন ও দুগ্ধ খামারের বায়ার অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা প্রাণী সম্পদ অফিসার ফিরোজ আহমেদ খান ও উপপরিচালক ABM সালাহ উদ্দিন। দুর্নীতি দমন কমিশনের সম্মানিত জেলা কার্যালয় ঢাকা 1-এ মামলা নম্বর 15 তারিখ 16/7/2024 রুজু করা হয়েছে। মামলাটি আমাদের কমিশনের বিশেষ তদন্ত বিভাগের সহকারী পরিচালক জনাব আবুল কালাম আজাদ এই মামলাটি আমাদের রুজু করেছেন। মামলার এজাহারে নিষিদ্ধ ব্রাহ্মা গরু আমদানি, বিক্রি, দায়িত্ব অবহেলা এবং ভুয়া নথি তৈরির কথা উল্লেখ করা হয়।
পরস্পর যোগসূচক অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা এবং জাল জালিয়াতির মাধ্যমে লাভবান হওয়ার জন্যই কিন্তু আমরা এই মামলাটা করেছি। 2021 সালে জাল নথি দিয়ে আনা সাদেক এগ্রোর 18টি ব্রাহ্মা জাতের গরু জব্দ করে ঢাকা কাস্টমস। পরে গরুগুলোকে জবাই করে প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে জনগণের মাঝে সুলভ মূল্যে বিক্রির নির্দেশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সেই গরু জবাইয়ের বদলে কারসাজি করে নিজের খামারে নিয়ে কোরবানির পশু হিসেবে বিক্রি করে সাদেক এগ্রোর ইমরান। আশরাফ শুভ, 21 টেলিভিশন। মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বিদেশি সাংবাদিক সাইমন ড্রিংয়ের প্রয়াণ দিবস আজ। জীবনের ঝুঁকি নিয়ে 1971 সালের মার্চে পাকিস্তানি সেনাদের রক্তচক্ষু ফাঁকি দিয়ে তিনি পাকিস্তানি বাহিনীর গণহত্যা নির্যাতনের চিত্র ক্যামেরাবন্দি করে বিশ্বে বাঙালিদের পক্ষে জনমত গঠনে জোরালো ভূমিকা পালন করেন। পরবর্তীতে 2000 সালে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি টেলিভিশন 21-এর কর্ণধারও ছিলেন তিনি। মৃত্যুদিনে সাইমন ড্রিংকে স্মরণ করে আরও জানাচ্ছেন আদিত্য মামুন। স্বাধীনতার প্রশ্নে তখন উত্তাল ঢাকা। 6 মার্চে ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এলেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ কাভার করতে। লাখো বাঙালির উদ্দীপ্ত চোখে তিনি বঙ্গবন্ধুকে দেখলেন। এরপর কম্বোডিয়া যাবার কথা থাকলেও তিনি গেলেন না। 25 মার্চ অপারেশন সার্চ লাইট শুরু হলে সাইমন ড্রিং আত্মগোপনে ঢাকা ও ঢাকার বাইরের সংবাদ সংগ্রহে বেরিয়ে পড়েন। বাঙালি নিধনের সেই সব রোমহর্ষক চিত্র সংবাদ ডেইলি টেলিগ্রাফ হয়ে প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপা হতে থাকে। শুধু প্রতিবেদনই নয়, কলামও লেখেন। বিশ্ববাসী জানতে পারে নির্যাতিত বাঙালির কথা। জনমত গড়ে ওঠে স্বাধীন বাংলাদেশের পক্ষে। 30 মার্চ পাকিস্তানি সরকার তাকে লন্ডন ফিরতে বাধ্য করলেও কলকাতায় অবস্থান নিয়ে মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ ও প্রকাশ করতে থাকেন। সারা পৃথিবীর শুভ ভাবনার দিকে বাংলাদেশের দুয়ার দিলাম খুলে। 2000 সাল, এরপর আবারও ঢাকা তথা বাংলাদেশ পায় তাকে। দেশের প্রথম টেরেস্ট্রিয়াল চ্যানেল 21 টেলিভিশনের পত্তন হয় তারই হাত ধরে। শুরু হয় স্বাধীন স্বকীয় সাংবাদিকতার পর্ব। আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। এই সুদিন বেশি দিন টিকল না। বিএনপি জামায়াত জোট সরকার 2002 সালে বন্ধ করে দেয় 21 টেলিভিশন। একরকম দেশ ছাড়তে বাধ্য করা হয় বাংলাদেশের প্রকৃত বন্ধু সাইমন ড্রিংকে। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে 2021 সালে প্রয়াত হন তিনি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। 21 টেলিভিশনের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সাইমন ড্রিংয়ের কারণে বাংলাদেশ আধুনিক সাংবাদিকতায় প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন 21-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান অভি। সাইমন ড্রিংয়ের 3য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের তথ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন কালজয়ী সাংবাদিক। 21 টেলিভিশনের পরিচালক AKM শহীদুল্লাহ, এডিটর ইন চিফ রাশেদ চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। পরে সাইমন ড্রিংয়ের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সাইমন একটা বৈচিত্র্যময় চরিত্র তার কাজের ক্ষেত্রে, সেটা তুলনার কিছু নাই, অতুলনীয়। আর বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে যদি বলা হয় যে অগ্রগতি কিভাবে হলো, বিটিভি তো আছেই, কিন্তু অগ্রগতি কিভাবে হলো এটা মূলত সাইমন ড্রিংয়ের হাত ধরেই। একটা মাইনর অপারেশন করতে গিয়েই আর কি তিনি জটিলতায় ভুগে মারা গিয়েছিলেন, আর কি বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু তখন তার গায়ে ছিল কিন্তু 21 টেলিভিশনের টি শার্ট। তার মনের মধ্যে, তিনি হয়তো অনেক জায়গায় অনেক কাজই করেছেন, 21 টেলিভিশনই তার মনের মধ্যে ছিল সব সময়। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে।
প্রত্যয় স্কিম অবহেলার নজির, বলছেন শিক্ষকরা, সুপার গ্রেড দাবি। বন্যা পরিস্থিতির উন্নতি হলো, নদী ভাঙন শুরু, দৃশ্যমান হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। 17,777 জন মালয়েশিয়া যেতে না পারাদের বিষয়ে 3 মাস পরপর প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মালয়েশিয়া যেতে না পারাদের অর্থ ফেরত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত এক রিটের আদেশ নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। তাদের যে ডিপোজিটেড মানি তারা দিয়েছিল যেসব এজেন্সির কাছে অথবা সরকারের কাছে, সেটা সুদসহ ব্যাক করা এবং তাদেরকে কেন এডুকেট কম্পেনসেশন দেওয়া হবে না এই মর্মে রুল জারি করেছে। সাথে সাথে একটি ইন্টারিম অর্ডার দিয়েছে যে এই ইনভেস্টিগেশন করার ফলে তারা যে সুপারিশ, সেই সুপারিশ মোতাবেক তারা কতটুকু কি করছে প্রতি 3 মাস পর পর কোর্টকে অবগত করার জন্য। একজন হচ্ছে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ফরেন মিনিস্ট্রি যিনি সচিব এবং বাইরের যিনি সেক্রেটারি এবং পুলিশের IGP। প্রত্যয় স্কিমে যুক্তিসঙ্গত সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে অবস্থান কর্মসূচিতে আলোচনা ছাড়াই প্রত্যয় স্কিমে সংযুক্ত করে শিক্ষকদের অবহেলার অভিযোগ তোলেন শিক্ষক নেতারা। এটি বাতিল এবং শিক্ষকদের সুপার গ্রেড দেয়া ও স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়নের 3 দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও কর্মবিরতি চলবে বলেও জানান তারা। যে প্রত্যয় স্কিম প্রত্যাহার এবং প্রতিশ্রুত সুপার গ্রেড সেটা আপনারা মেনে নিন এবং আমাদের উচ্চতর বেতন স্কেল সেটা অবিলম্বে চালু করুন। সারা দেশে অবিলম্বে দাবি মেনে আমাদের সেই ব্যবস্থাকে তুলে নিয়ে দেন। দেশের উত্তর পূর্ব ও পশ্চিমাঞ্চলের সব নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলো, দুর্ভোগে বানভাসীরা। পানি কমার সাথে সাথে তীব্র নদী ভাঙনে দিশেহারা দুপারের বাসিন্দারা। দৃশ্যমান হচ্ছে ফসলের ক্ষয়ক্ষতি। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগে 5টি উপজেলার বানভাসীরা। যমুনার তীব্র ভাঙনে পূর্ব শাহজাদপুরের চৌহালি, শাহজাদপুরে ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, জালালপুর, ভেকা, হাটপাচিলে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও আবাদি জমি। এক সপ্তাহে নদীগর্ভে চলে গেছে 30টি ঘরবাড়ি। 300-400 পরিবার এখানে গ্রাম থেকে সরে গেছে। যা কিছু লোকগুলো গ্রামের সাইডে বাড়ি করছে, আর এগুলো আর থাকতেছে না, নদীর মুখে পড়ে যাইতেছে। নদী শাসন করার কাজ সুপ্রমত হইতেছে না। বস্তা কিভাবে ফালান লাগবো সেভাবে বস্তা হইতেছে না। হনে একখান এবারে বস্তা বলে কাম হবো না। ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি পানি উন্নয়ন বোর্ডের। বর্তমানে নদীর পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় কাজ একটু ব্যাহত হয়েছে। পানি কমার সাথে সাথে আমাদের আবার পুরো উদ্যমে কাজ শুরু হবে। পানি কমলেও টাঙ্গাইলে এখনো ঝিনাই ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গোপালপুর, ভুয়াপুর, কালিহাতী, সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি নদীতে ভেঙে যাচ্ছে। টাকা পয়সার অভাব, ঘর দরজা ভেঙেছে, নদীর মধ্যে ছেড়ে দিচ্ছি। 1.5 মাসের মতন আমরা পানির থাকি, বাজার ঘাট নাই, খাওয়া দাওয়া নাই। গাইবান্ধা কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবারের বন্যায় 66,800 কৃষকের 6,466 হেক্টর ফসল নষ্ট হয়েছে। আর সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে গেছে 76 কোটি 40 লাখ টাকার কৃষি পণ্য। জমা জমি সবকিছু ক্ষেত্রের সবকিছু মনে করেন কি ডুবে মনে করেন অসতল হয়ে গেছে। ধান শেষ, কিন্তু কুশারের অর্ধেক মনে করেন মাঞ্জে পানি। কুড়িগ্রামে নষ্ট হয়েছে 50,000 কৃষকের 105 কোটি টাকার ফসল। এখনো অনেক পরিবার গবাদি পশু সহ উঁচু বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। বাড়ি তলাইছে, এখন তো পানি শুকিয়ে বের নিতে, তা তো বাড়িতে এলাও হাডুখানিক পানি আছে। মহিমা পলি, 21 টেলিভিশন। সন্ধ্যা সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকবে। হিলিতে বেড়েছে আমদানি, কমছে পেঁয়াজের দাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনয়ন, এখনো খোলেনি বন্দুক হামলার জট। সবই হবে বাসায় বসে। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ।
আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আরেক দফা পেঁয়াজের দাম কমেছে। একদিন আগে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে 85 থেকে 86 টাকা দরে বিক্রি হলো, তা কমে 82 টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা বলেন, দেশীয় পেঁয়াজের দাম বাড়ায় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন বন্দরের আমদানিকারকরা। আগে বন্দর দিয়ে অনিয়মিতভাবে 1 থেকে 2 ট্রাক পেঁয়াজ আমদানি হলো, বর্তমানে তা বেড়ে 10 থেকে 12 ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। এবার বাণিজ্য সংবাদ। খেলাপি গ্রাহক এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে বিশেষ অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার 4টি বাসায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং সিলগালা করেছেন মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোতাহার হোসেন। তিনি জানান, যাদের গ্যাস সংযোগের অনুমোদন নিয়ে এবং একটি সংযোগ দিয়ে একাধিক চুলা চালাচ্ছেন তাদের নোটিশ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে জরিমানা করা হবে। সদ্য সমাপ্ত আইসিসি টি20 বিশ্বকাপ 2024-এ মাইটি ক্যাপ্টেন অনলাইন ক্রিকেট কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেছে ইস্পাহানি ফুডস লিমিটেড। বাড্ডায় কোম্পানির নিজস্ব কার্যালয়ে কুইজে সেরা নির্বাচিত 10 জনের হাতে স্মার্টফোন ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বাক্ষরিত ব্যাট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইটি চিপস ব্র্যান্ডের অ্যাম্বাসেডর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আরও ছিলেন কোম্পানির পরিচালক এমাদ ইস্পাহানি, জেনারেল ম্যানেজার ওমর হাসান, জিল্লুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার ফজলে রাব্বি সহ কর্মকর্তারা। জনপ্রিয় মাইটি চিপস ব্র্যান্ডের নামে অনলাইন ক্রিকেট কুইজ প্রতিযোগিতায় অংশ নেন প্রায় 5 লাখ প্রতিযোগী। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সহিংস রূপ নিয়েছে কোটা আন্দোলন, ফার্মগেট মেট্রো স্টেশনে হামলা, সংঘর্ষের রণক্ষেত্র বিভিন্ন এলাকা। বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাদের সম্মান সর্বোচ্চ, বললেন প্রধানমন্ত্রী। লন্ডনে বসে তারেক রহমান কোটা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, বললেন ওবায়দুল কাদের। মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে প্রতিহতের ঘোষণা। প্রশ্নবিদ্ধ কোটা বিরোধীদের রাজাকার স্লোগান, হতবাক বরেণ্য শিক্ষাবিদরা। মুক্তিযুদ্ধের অবমাননা, বলছেন সাধারণ শিক্ষার্থীরা। নিষিদ্ধ ব্রাহ্মা গরু জালিয়াতির ঘটনায় সাদিক এগ্রোর বিরুদ্ধে দুদকের মামলা, মালিক ইমরান সহ আসামি 7। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকেও লগ ইন করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।